জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তাই নিয়ে আয়োজন এখন চারদিক। সাথে আছি মাহফুজ আরেফিন। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সেখানকার সবশেষ খবর জানাতে সিনেট ভবন কেন্দ্র থেকে যুক্ত আছেন বেলায়েত হোসেন। বেলায়েত, ভোট গণনার সবশেষ খবর কি জানাবেন? মাহফুজ, এখন পর্যন্ত ভোটের ফলাফল দেওয়া শুরু হয়নি, কোনো আনুষ্ঠানিকতাই শুরু হয়নি, গণনা চলছে এখন পর্যন্ত। আমরা রয়েছি সিনেট ভবনে। সিনেট ভবনটা একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে শিক্ষার্থীরা এসে জড়ো হয়েছেন, প্রত্যেকটি আসনে বসেছেন। আসনের বাইরেও শিক্ষার্থীরা দাঁড়িয়ে অপেক্ষা করছেন। তারা কিছুক্ষণ পর পর ডাকসু ডাকসু বলে স্লোগান দিচ্ছেন। তারা ফলাফলের জন্য অপেক্ষা করছেন। শিক্ষার্থীরা অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন। বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এসেছেন, কর্মীরা এসেছেন, প্রার্থীরা এখানে এসে জড়ো হয়েছেন। এখান থেকে এই ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা হবে। যারা ফলাফল ঘোষণা করবেন তারাও এখনো এসে তাদের আসনগুলো গ্রহণ করেনি। বলে রাখতে চাই যে 8টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। যতগুলো হলের ভোট কেন্দ্র ভোট অনুষ্ঠিত হয়েছে এই কেন্দ্রগুলোতে প্রত্যেকটি হলের ভোট আলাদা করে গণনা হচ্ছে। আমরা যতটুকু জানতে পেরেছি কিছু কেন্দ্রের কিছু ভোটের কিছু ব্যালটে ঠিকভাবে বৃত্ত ভরাট না করার কারণে হাতের গুনতে হচ্ছে, আর কিছু মেশিনের মাধ্যমে গণনা করতে হচ্ছে। ফলে নানা কারণেই ভোট গণনা করতে দেরি হচ্ছে এবং ফলাফল ঘোষণাও এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। আমরা এখানে যতটুকু আভাস পাচ্ছি যে আরও ঘণ্টাখানেক সময় লেগে যেতে পারে ফলাফলের আনুষ্ঠানিকতা শুরু করতে। এরই মধ্যে এই সিনেট ভবনের প্রত্যেকটি কোনায় কোনায় লোকে লোকারণ্য হয়ে গেছে। শিক্ষার্থীরা এসে এখানে জড়ো হয়েছেন। শুধু এই সিনেট ভবনের ভিতরেই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরের প্রত্যেকটি আড্ডার জায়গায়, প্রত্যেকটি জায়গায় শিক্ষার্থীরা জড়ো হয়েছেন। তারা জানতে চান, তারা অপেক্ষা করছেন তাদের ভোটে কারা সর্বশেষ প্রতিনিধি নির্বাচিত হয়ে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদে এই নির্বাচনে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের প্রতিনিধি, তাদের নেতা কে হয়ে আসছেন। আমরা যতদূর এখন পর্যন্ত জেনেছি যে ফলাফলগুলো প্রত্যেক কেন্দ্রে আলাদা করে গণনার পর এখানে ফলাফলগুলো নিয়ে আসা হবে। এখানে রিটার্নিং কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তারা থাকবেন। তারা ফলাফলগুলো গ্রহণ করবেন এবং সেই ফলাফলগুলোকে একীভূত করে তারা কেন্দ্রভিত্তিক, হল ভিত্তিক ফলাফল ঘোষণা করতে থাকবেন। এখন পর্যন্ত এখানে ফলাফল ঘোষণার কোনো আনুষ্ঠানিকতাই শুরু হয়নি, বারবারই বলতে হচ্ছে। আর একটু জানিয়ে দিতে চাই যে আসলে আজকে দিনভর যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এই ভোট গ্রহণ নিয়ে নানা ধরনের কথা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে খুব একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এমনকি যারা পর্যবেক্ষক টিমে দায়িত্ব ছিলেন তারাও বলছেন এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় এই ধরনের কোনো অবস্থাই তৈরি হয়নি। ছোটোখাটো দু একটি ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে ফলাফল ঘোষণার জন্য আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি, এখানে শিক্ষার্থীরা অপেক্ষা করছে। ফলাফল ঘোষণার আনুষ্ঠানিকতা এখনও শুরু হয়নি। যতগুলো হল সংসদ আছে প্রত্যেকটা হল সংসদের প্রতিনিধিরা এখানে আছেন, ছাত্রনেতারা আছেন, যারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি প্রার্থীরাই কিন্তু মোটামুটি বলা যায় যে এই সিনেট ভবনে এসে জড়ো হয়েছেন। তবে মূল যারা প্রার্থী, ইসলামী ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কাইম, ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তারা এখনো আসেননি। তারাও কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে আসবেন। এসে তারা এই ফলাফল ঘোষণা কেন্দ্রে ফলাফলের শুনানিতে তারা অংশগ্রহণ করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে সর্বশেষ খবর। সিনেট ভবন থেকে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন। ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে যুক্ত হচ্ছেন আজহার লিমন। যুক্ত হচ্ছি তার সাথে। লিমন, আপনি কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন জানাবেন? পরিস্থিতি একেবারেই শান্ত, রুদ্ধশ্বাস অপেক্ষা আছে এখন ফলাফলের জন্য। কিছুক্ষণ আগে এই টিএসসি ভোট কেন্দ্রের আমরা বলতে পারি যে ফলাফলের যে ম্যানুয়াল যে অংশটা সেটি কিন্তু শেষ। এখন ওএমআর মেশিন, যেটা ওএমআর স্ক্যানার, তারা কি রেজাল্ট দিচ্ছে সেটার অপেক্ষায় আছে। শেষ যে এটা আমরা বাইরে থেকে যেহেতু সরাসরি প্রচারিত হচ্ছে, আমরা বাইরে থেকে এটি দেখতে পাচ্ছি। সেটি হলো যে এই ওএমআর মেশিনগুলো রোভার স্কাউট, বিভিন্ন বিএনসিসি এরা কিন্তু এগুলো ঠিকঠাক করছিল এবং বিন্যস্ত করছিল। তারা এখন এই দিন শেষে তারা একটু রাতের খাবার গ্রহণ করছে। যে টেবিলগুলোতে ওএমআর শিট ছিল সেই টেবিলগুলো আমরা ফাঁকা দেখছি। সেইখানে এখন এই দিনভর যারা কষ্ট করেছেন তারা খাবার গ্রহণ করছেন।
একটু প্রক্রিয়াটা জানাতে চাই আপনাকে মাহফুজ। সেটি হলো যে 5টি কেন্দ্রীয় সংসদের জন্য যেহেতু একটা বড় সংখ্যক প্রার্থী এবং সেটি হলো 471 জন প্রার্থী, এই 471 জন প্রার্থীর জন্য 5টি ব্যালট এবং হল সংসদের জন্য আরও একটি ব্যালট। এই 6টি ব্যালটকে প্রথমত এই 6 ভাগে ভাগ করতে হয়েছে। ভাগ করার পর এটি ম্যানুয়ালি গোনা হয়েছে কয়টি, প্রতিটি ভাগে যে কয়টি ব্যালট ম্যানুয়ালি বা হাতে গুনে দেখা গেছে সেগুলো পরে ওএমআর স্ক্যানার মেশিনে দেওয়া হয়েছে। পরে আবার মিলিয়ে দেখা হয়েছে যে হাতে গোনা ব্যালটের সঙ্গে ওএমআরের যে রিডিং সেই ফলাফলটা মিলে কিনা। যদি না মেলে সেটি আবার পুনরায় এভাবে পুনর্বিবেচনা করা হয়েছে এবং এইভাবে শেষ যেই ফলাফলটি আসছে বারবার নিরীক্ষা করে সেটি কিন্তু এইখানকার রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানাবেন। এবং এই যে একটা প্রক্রিয়া, একদিকে হলো এই কর্মকর্তারা বা রোভার স্কাউট এই যারা ভোট পরিচালনা করছেন তাদের ম্যানুয়াল একটা হিসাব, একই সঙ্গে মেশিনের হিসাব, এগুলো মিলিয়ে দেখে এই ফলাফলটি কিন্তু প্রস্তুত করা হয়েছে। তো এই সমস্ত কিছু শেষ কিছুক্ষণের মধ্যেই হয়তো এই টিএসসি কেন্দ্রের ফলাফলটি আমাদের সামনে আসবে এবং ভেতরে থাকা রিটার্নিং কর্মকর্তা নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন। এখন মূলত এখানে সংবাদকর্মীরা আছে, যেই নেতাকর্মীদের একটা বড় ভিড় দেখা গেছে সেই ভিড়টি এখন নেই। সারা দিনভর এই টিএসসি কেন্দ্র আলোচিত ছিল। শুরুতে একটা দারুণ উৎসবের আমেজ নিয়ে এখানে শুরু হয়েছে। মেয়েরা সকালে খুবই আনন্দ নিয়ে এখানে ভোট দিতে এসেছিলেন এবং তারা ভোট দিয়েছেন। তারা অনেকেই প্রথম ভোটার, তারা জীবনের প্রথম যেমন ডাকসু দিচ্ছেন, একই সঙ্গে তাদের এটি জীবনের প্রথম ভোট ছিল। অনেক উদ্বেলিত ছিল তারা, আমাদের কাছে সেই ভাবগুলোই তারা প্রকাশ করেছেন। তারা এই ভোট দেওয়ার সময়, বের হওয়ার সময় এখানে অপেক্ষা করেছেন। সেই অপেক্ষায় তারা খোশ গল্প, তারা কিন্তু আনন্দ ভাগাভাগি করেছেন। এই অমোচনীয় কালির যে আঙুল সেগুলো সবাই সম্মিলিতভাবে ধরে ছবি তুলে সেগুলো আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সহভাগ করেছেন। এই ব্যাপারগুলো ছিল, কিন্তু এখানে ছেদ পড়েছে এই প্রার্থী যারা ছিল তাদের অভিযোগ, পাল্টা অভিযোগ এবং এই যারা ভোট পরিচালনা করছে সেই প্রশাসনের সঙ্গে বাক বিতণ্ডা। এই পরিস্থিতিতে এখানে যে জটলা তৈরি হয়েছিল, দুপুরের পরে এই মেয়েরা একটু কম এসেছে আমরা দেখেছি এবং এই কেন্দ্রের যে ভোটের যে হার সেটি রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যে সেটি হলো 69%। পরে এর চূড়ান্ত ফলাফল কি হয় সেটি কিন্তু আমাদের জানাবেন। তিনি জানানোর পরে কিন্তু আমরা এখানে বুঝতে পারবো এই রোকেয়া হলের শিক্ষার্থীরা কারা তাদের এই ছাত্র নেতা হিসেবে মানছেন এবং এইখান থেকে এই হল সংসদেও কারা নেতৃত্বে আসছেন। তো মাহফুজ, টিএসসি কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল সবশেষ। টিএসসি থেকে যুক্ত ছিল আজহার লিমন। ডাকসু নির্বাচনের ভোটের ফলাফল জানার জন্য অধীর অপেক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কি? মাহফুজ, আমরা কিন্তু আসলে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আছে এবং বিকেল নাগাদ দেখেছি যে ভোট যখন 4টা নাগাদ শেষ হয়েছে তার পরপরই কিন্তু গণনা শুরু হয়েছে। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের যে 2টি হল, অর্থাৎ মেয়েদের 2টি হল, মৈত্রী হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, এই 2টি হলে আসলে কি পরিমাণ ভোট পড়েছে। যদিও কিছুটা জানা গেছে যে মুজিব হলে প্রায় 2600 ভোটের মধ্যে 1700-র আশপাশে ভোট কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সেটা কিন্তু গণনা হয়েছে এবং মৈত্রী হলেরটা এখনো আসলে জানা যায়নি। তবে কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রদলের একজন পোলিং এজেন্ট তিনি কিন্তু বের হয়ে গিয়েছেন এবং তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটা জানাচ্ছেন যে এখানে ভোট গণনার ক্ষেত্রে 2টি হলের যে গণনা সেটা একসঙ্গে করা হচ্ছে, যার ফলে নানা ধরনের অনিয়ম কিন্তু তিনি দেখতে পেয়েছেন এবং একটা বিষয়ে বলছিলেন যে খালি বক্সের ভেতর অন্তত বেশ কিছু ব্যালট পেপার কিন্তু দেখতে পেয়েছেন, যার ফলে তারা কিন্তু এক প্রকার অনাস্থা দিয়ে ছাত্রদলের যারা প্রার্থী পোলিং এজেন্ট ছিলেন তারা কিন্তু বের হয়ে গিয়েছেন। এবং জানাতে চাই যে আমরা দেখতেই পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রগুলো, সেই কেন্দ্রগুলোর মধ্যে এখনো পর্যন্ত পুরোপুরি ফলাফলটি কিন্তু হাতে আসেনি যে কত শতাংশ আসলে ভোট পড়েছে এবং প্রার্থী হিসেবে কারা এগিয়ে রয়েছেন।
ঠিক কিছুক্ষণ পর হয়তো সেই সব বিষয়গুলো জানা যাবে এবং সিনেট ভবনে সেই বিষয়টা হয়তো জানা যাবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি আমরা দেখেছি যে পুরো এলাকা জুড়ে আসলে নিরাপত্তার যে চাদর সেটা সকাল থেকে ছিল এবং রাতেও কিন্তু আমরা একই অবস্থায় দেখেছি যে আশপাশের যেই জায়গাগুলো আছে অর্থাৎ চানখারপুল কিংবা শাহবাগ কিংবা নীলক্ষেতের যেই জায়গাগুলো আছে সেই সব জায়গায় রাতেও কিন্তু যারা আসলে প্রবেশ করতে চাচ্ছিলেন তাদেরকে বৈধ কার্ড দেখে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল এবং যে প্রবেশের যে নিরাপত্তা কিংবা কড়াকড়ি অবস্থা সেটা কিন্তু আমরা রাতেও দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলাই যায় যে এখনো পর্যন্ত যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে এখনো পর্যন্ত ভোট গণনা চলছে এবং আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটাও এখন পর্যন্ত স্বাভাবিকই বলা যায়। তবে ধরা যায় যে যেহেতু প্রায় 12টা পার হয়ে গিয়েছে, ধরা যায় যে হয়তো কয়েক ঘন্টা পর হলগুলোর যেই ফলাফল সেটা হয়তো পাওয়া যাবে এবং হলগুলোর ফলাফল পাওয়ার পরপরই হয়তো সিনেট ভবনে একেবারে একসঙ্গে জানানো যাবে যে আগামীতে আসলে কে ভিপি পদে যাচ্ছেন, কে জিএস পদে কিংবা এজিএস পদ সহ অন্যান্য যে 41টি পদ আছে সেই সব পদগুলোতে কিভাবে আসলে প্রার্থী যারা আছেন তারা আসলে কিভাবে মনোনীত হচ্ছেন। যদিও নানা ধরনের অভিযোগ আমরা সারাদিনই শুনেছি যে এই যে ক্লাবে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে সাদিক কায়েম, আবিদ এবং হামিম তারা কিন্তু এসেছেন এবং একে অন্যের বিরুদ্ধে তারা যে অভিযোগগুলো সেগুলো কিন্তু করেছেন। তবে এখন পর্যন্ত বলা যায় যে এখনো আসলে আনুষ্ঠানিক ফলাফল আমরা পাইনি। ফলাফল পেলে আমরা আপনার মাধ্যমে জানাতে পারবো। এই ছিল মাহফুজ সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে ডাকসুর ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন নাজমুস সাকিব। এদিকে ডাকসুতে ভোট গ্রহণ শেষে উপাচার্যের কাছে দেখা করে নির্বাচনে কারচুপি ও অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ জানিয়েছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে বাগবিতণ্ডায় জড়ান তারা। তবে তাদের এসব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মঙ্গলবার বিকেলে ডাকসুর ভোট গ্রহণ শেষে 5টার দিকে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসির কাছে অভিযোগ জানাতে যায়। এ সময় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ তুলে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। তবে সব অভিযোগ প্রত্যাখ্যান করে ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, দু একটি ছোট ঘটনা ছাড়া পুরো নির্বাচন সুষ্ঠু হয়েছে। একই সাথে জামায়াতের সাথে সখ্যতার অভিযোগ উড়িয়ে দেন তিনি। আমার সাথে চিৎকার চেঁচামেচি করে আমাদের বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে আমাদের এখানে যে আটটি পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা কিন্তু কনসার্ন করেছিলাম। জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ডাকসু নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। কিছু জায়গায় অস্বচ্ছতা ছিল, ঘাটতি থাকলেও নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মঙ্গলবার রাতে ব্রিফিংয়ে একথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পর্যবেক্ষক দল। এদিকে আরেক পর্যবেক্ষক দল ইউনিভার্সিটি টিচার্স লিংক জানিয়েছে, সুশৃঙ্খলভাবে ডাকসু নির্বাচন হয়েছে, কোনো ব্যত্যয় হয়নি। ব্যত্যয় তেমন কিছু নেই, তবে কিছু কিছু জায়গা আছে যারা নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে। কয়েকজনকে আমরা দেখলাম যে আমাদের প্রক্রিয়াল টিম এবং অন্য যারা আছেন তারা বের করে দিচ্ছে। পোলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সকল পক্ষ, সকল প্যানেল এবং সকল প্রার্থীর পোলিং এজেন্ট যথেষ্ট পরিমাণে নিয়োগ দেওয়া হয়নি। এই যে ছোট ছোট যা দেখেছি অসঙ্গতি বা ব্যবস্থাপনার যে ভুলগুলো, এ বাদে আমরা মনে করিনি যে বড় কোনো ধরনের অসঙ্গতি ছিল এবং নির্বাচন গ্রহণযোগ্য না, এটা আমাদের কখনো মনে হয়। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল। মঙ্গলবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ছাত্রদলের প্যানেল নিয়ে দিনব্যাপী অপপ্রচার হয়েছে, আচরণবিধি ভঙ্গ হয়েছে, এমন অসত্য তথ্য ছড়িয়েছে নির্বাচন কমিশন। অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক। রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। শিক্ষার্থীরা যাকে জয়ী করবে তাদেরই মেনে নেবে বলে জানিয়েছেন ডাকসুর ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় সকালের দিকে ডাকসু নির্বাচনে ভালো ভোট গ্রহণ হলেও দুপুরের পর থেকে ভোট কারচুপির অভিযোগের পাশাপাশি ডাকসু বানচালের চেষ্টার অভিযোগও করেন সাদিক কায়েম। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডাকসু বানচালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে। আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। ডাকসু নির্বাচন বিএনপি জামায়াতের ক্ষমতার ভাগাভাগির নির্বাচন বলে অভিযোগ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন অথর্ব তারা আনারির মতো আচরণ করেছে বলেও অভিযোগ করেন আব্দুল কাদের। 11:30 পর্যন্ত সুন্দরভাবে চললেও যখন আমরা দেখেছি অনাবাসিক শিক্ষার্থীদের হিড়িক পড়েছে, নারী শিক্ষার্থীদের হিড়িক পড়েছে, তারপরে এখানে ভোটে নানা ধরনের মেকানিজম শুরু হয়েছে। আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ছাড়া, সংবাদ মাধ্যমের বন্ধুগণ ছাড়া কারোই কিন্তু প্রবেশের কোনো সুযোগ নেই। মির্জা আব্বাস কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে সেই প্রশ্ন আমি এই যে প্রধান নির্বাচন কমিশনার বিএনপিপন্থী তাকে আমি সেই প্রশ্ন রাখতে চাই। এখন পর্যন্ত আমরা বড় কোনো কারচুপির খবর পাইনি, কিন্তু আমরা আশঙ্কাটা কোনোভাবেই ছাড়তে পারছি না। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্তারিত জানাতে রাজধানীর নীলক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। বিস্তারিত জানবো তার কাছে। সানি, এই মুহূর্তে সেখানে বিএনপি জামায়াতের কর্মী সমর্থকরা কি রয়েছেন জানাবেন? মাহফুজ, আপনি যেমনটা বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা, ঠিক আমি আপনাকে যে বলি যে আপনি আমাকে পিছনটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যারা পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিন্তু সদস্য এখানে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু কঠোরভাবে তারা একদম বার্তা দিয়ে দিচ্ছেন যে কোনোভাবেই এখানে কোনো বহিরাগত এখানে প্রবেশ করতে পারবেন না, অর্থাৎ যাদের হচ্ছে বৈধ কোনো প্রবেশাধিকার থাকবে না তারা কিন্তু এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে পারবে না। এর বাইরে যদি একটু বলি, চিত্রটা যদি আপনাকে আমার পিছনের কথা বলে, আমার কিন্তু ঠিক যেখানে আইনশৃঙ্খলা নিরাপত্তা বাহিনী, রক্ষাকারী বাহিনীরা অবস্থান করছে ঠিক উল্টো পাশে কিন্তু আপনাকে যদি বলি এখানে কিন্তু বিভিন্ন আসলে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান করছে। তাদের কিছু কিছু লোকদের সাথে আমার কথা হয়েছিল শুরুর দিকে, তারা আসলে তাদের রাজনৈতিক পরিচয় ঠিকভাবে বলতে চান না। তারা উৎসুক জনতার দাবি করে বলছেন যে এখানে ডাকসু নির্বাচনের যে পরিস্থিতি সেটা আসলে দেখার জন্য তারা আসেন। তো পরবর্তীতে আমরা আরও বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম বিভিন্ন জামায়াত বা জামায়াতের নেতাকর্মীরা এই মুহূর্তে এই জায়গাটা একটু বেশি তারা দাবি করছে কেউ যাতে আসলে সুষ্ঠু নির্বাচনকেও প্রতিহত করতে না পারে সেই জায়গায় কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং সেই প্রতিহত করার লক্ষ্যে কিন্তু তারা এখানে অবস্থান করছে, যেন কেউ কোনো বহিরাগত, যেহেতু তারাও বহিরাগত কিন্তু অন্য কোনো বহিরাগত যেন ভিতরে ঢুকে কোনো উশৃঙ্খলা না করতে পারে সেই জন্য কিন্তু তারা প্রতিহত করবে বলে এমনটাই দাবি করছিলেন আমাদের সাথে। তবে এখানে যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝতে পেরেছি তারা বলছে যে কোনো মূল্যে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ অবৈধভাবে কেউ এখানে প্রবেশ অধিকার ছাড়া যে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যারা এখানের স্টাফ রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা ছাড়া বহিরাগতের ভিতরে যেন কেউ প্রবেশ না করতে, সেই জায়গায় কিন্তু তারা এখানে জলকামান থেকে শুরু করে সব কিছুই আর কি এখানে অবস্থান করছে। তারা আসলে একদম প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন এড়াতে পারে সেই জায়গায় কিন্তু তারা এই তাদের নিজেদের সর্বোচ্চ আসলে নিরাপত্তার সর্বোচ্চ নিরাপত্তায় তারা অবস্থান করছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে আপনি জানেন শুধু এই জায়গা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় 8টি স্থানে এমন কড়া নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে, অর্থাৎ টোটাল 2000 পুলিশ কিন্তু শুধু ডাকসু নির্বাচনকে ঘিরে মোতায়েন করা হয়েছে। এর বাইরে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ডের সদস্যরা রয়েছেন এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা কিন্তু তারা রয়েছেন। এর বাইরে কিন্তু বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাইরেও এখানে তারা সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছেন। আমি যদি এখন একটু দেখাতে চাই, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নীলক্ষেতের যে প্রধান ফটকটি রয়েছে তার উল্টো পাশে, অর্থাৎ যদি নীলক্ষেতের মোড়ের দিকে কথা বলি, আমি যদি বলি যে নীলক্ষেতের যে বই মার্কেটগুলো রয়েছে সেই জায়গার কথাগুলো যদি বলি, সেখানে কিন্তু অনেক বহিরাগত নেতাকর্মীরা আসলে রাজনৈতিক নেতাকর্মীরা সেই অবস্থান এখানে করছে। আমি যদি একটু বলি যে বহিরাগত নেতাকর্মী আছে তারা কিন্তু তাদেরকে যদিও এখানে কাউকে এখানে অবস্থান করতে দেওয়া হচ্ছে না, সের ফলে কিন্তু তারা এখানে না দাঁড়িয়ে কিন্তু অন্য কোথাও আসলে দাঁড়িয়ে রয়েছে আর কি, অর্থাৎ উল্টো পাশে যেখানে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর
যেখানে এই ঠিক এই নীলক্ষেতের অপোজিটে নীলক্ষেতের অপোজিটে যেখানে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে, ঠিক অপোজিটে কিন্তু রাজনৈতিক দলরা তারাও অবস্থান করছে। তাদেরকেও এই কাছে আসতে না দেওয়া হলো, তারা ঠিক উল্টো পাশে অবস্থানও। তারা যে দাবি শুরুর দিকে যেমনটা বলছিলাম যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোনো যেন বহিরাগতরা ঢুকে এই ডাকসু নির্বাচন বানচাল না করতে পারে, সেই জন্য তারা প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের শাহবাগে অবস্থান করতেছে সহকর্মী হোসাইন জাহিদ। আমরা এখন তার কাছে চলে যাব। এই শান্ত মিছিল, শান্ত জনসমাগম সেটি মূলত এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে। বারবার তারা স্লোগানে মুখর রাখছেন অঞ্চলটি। কখনো কখনো তারা বলছেন শিবির শিবির, কখনো কখনো বলছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তারা বলছেন তাদের পছন্দের প্রার্থী, তাদের কাঙ্ক্ষিত প্রার্থী ভিপি পদে যিনি লড়ছেন সাদিক কায়েম, জিএস পদে যিনি লড়ছেন SM ফরহাদ, এজিএস পদে যিনি লড়ছেন মহিউদ্দিন খান, তাদের পক্ষে, বিশেষ করে অন্যান্য আরও প্রার্থীর পক্ষে তারা মনে করছেন যে আসলে এই তাদের অবস্থানটি তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থী তাদের জন্য বেশ ভালো একটি অবস্থান তৈরি করবে, কিংবা তাদের যে ফলাফলটি তারা প্রত্যাশা করছেন সেটি ভিন্ন কোনো চেহারা তারা দেখবেন না। এবং তারা পুলিশের অনুরোধ কিছুটা হলেও রক্ষা করেছেন। তারা আসলে নির্দিষ্ট যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে সেটি তারা আসলে অতিক্রম না করে তারা এখানে সড়কেই বসে পড়েছেন। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ করতালি দিচ্ছেন, কেউ স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের ভাষার মাধ্যমে এই বার্তাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে নির্বাচন কমিশন রয়েছে তাদের কাছে একটি প্রচ্ছন্ন বার্তাও দিতে চাইছেন যে আসলে ভিন্ন কোনো ফলাফল সেটি আসলে এই উত্তাল জনসমুদ্রকে ঘরে ফেরাতে পারবে না। এবং এই মানুষের যেই আগ্রহ, মানুষের যেই ঢল নেমেছে সেটি আসলে খুব সহজেই তাদেরকে ভুল বুঝিয়ে কিংবা অন্য কোনোভাবে তাদেরকে আসলে ঘরে ফেরানো যাবে না, তেমনটি তারা বার্তা দেওয়ার চেষ্টা করছেন। এবং একটু আগেও আমরা ছিলাম আসলে নীলক্ষেত এলাকায়, সেখানেও দেখেছি যে আসলে সেখানেও মানুষের যেমন জনসমাগম ছিল, পলাশী এলাকাতেও ছিল। এর পাশাপাশি নীলক্ষেতের পাশাপাশি বক্সিবাজার এবং চানকারপুল এলাকাতেও সেখানেও মানুষের বেশ জনসমাগম আমরা দেখতে পেয়েছি। তবে শাহবাগ এলাকা মূলত একটু আগেও শান্ত থাকলেও এই মুহূর্তে নেতাকর্মীদের যেই কার্যাবলী সেগুলো আমরা দেখছি তারা বেশ উত্তালভাবেই আসলে এখানে অবস্থান করছেন। এবং এখানে শুধুমাত্র শিক্ষার্থীরাই আছেন তা কিন্তু না, এখানে প্রাপ্তবয়স্করা আছেন, মধ্যবয়স্করা আছেন। তাদের ঘুরে ফিরে তাদের যে একটি চাওয়া যে তাদের কাঙ্ক্ষিত ফলাফল সেটি যাতে করে কোনো ভিন্ন কোনো ফলাফল না আসে। এবং এই মুহূর্তে তারা এখানে সড়কে এবং তারা এই মুহূর্তে সড়কে বসে পড়েছেন। একটু আগেই তারা মূলত ব্যারিকেডের সামনে ছিল, এই মুহূর্তে তারা কিছুটা সরে এসে এই শাহবাগ থানা একটু সামনেই তারা এখানে সড়কে বসে আছেন। এবং তারা তখনই উঠবেন যখন তাদের আসলে কাঙ্ক্ষিত ফলাফল তারা পাবেন। একই সঙ্গে আসলে এখান থেকে যে ব্যারিকেডটি শুরু হয়েছে সেই ব্যারিকেড থেকে শুরু করে শাহবাগের যে মূল মোড়টি সেই মোড় পর্যন্তই এরকম নেতাকর্মীদের ঢল আমরা দেখতে পেয়েছি। এবং তাদের যেই সংখ্যায় যেমন আধিক্য আছে, তাদের স্লোগানের ভাষাটাও খুব দীপ্ত, তাদের চাওয়াটাও খুব স্পষ্ট। তারা বলছেন নির্বাচনে জয় পরাজয় হতেই পারে, তবে সেই জয় কিংবা পরাজয় যাতে করে ভিন্নভাবে না আসে, অর্থাৎ ব্যালটে গণনার পরে যেটি আসবে সেটিকেই তারা স্বাভাবিক ফলাফল হিসেবে মনে করবেন। ভিন্ন কোনো ফলাফল আসলে তারা মনে করবেন সেখানে আসলে ইলেকশন মেকানিজম করা হয়েছে কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এবং এই ডাকসু নির্বাচনটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্বাচন হলেও তারা মনে করছেন একটি জাতীয় প্রভাবও আসলে রয়েছে। কেননা আসলে এই ফলাফলের উপর ভিত্তি করে যদি সামনে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন, তারা মনে করছেন এই নির্বাচনের ফলাফলটি আসলে খুব বেশি ইফেক্টফুল হবে, খুব বেশি কার্যকরী হবে জাতীয় নির্বাচনেও। কাজেই শিক্ষার্থীদের ভোট হলেও এখানে যে জাতীয়তাবাদী আদর্শ যারা আছেন, ইসলামী ছাত্র শিবিরের যারা আদর্শ আছেন, তাদের ভিন্ন ভিন্ন এই রাজনৈতিক মতাদর্শের প্রভাব সেটি জাতীয় নির্বাচনের যে ব্যালট বাক্স সেখানেও প্রভাব পড়বে বলে এটি তারা মনে করছেন। এবং সারা দিনভরই কিন্তু প্রার্থীদের নানা অভিযোগ, পাল্টাপাল্টি অভিযোগ অনুযোগ সেটি ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডা দেখেছি আমরা, বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বাকবিতণ্ডা দেখেছি। সেই সব বাকবিতণ্ডার পরে এক পর্যায়ে যখন ভোট গণনাও চলছিল, সেই ভোট গণনার পাশাপাশি আসলে এই উৎসুক জনতা, কর্মী সমর্থকদেরও উপস্থিতিও কিন্তু ছিল। এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রবেশদ্বারাই আসলে এমন উপস্থিতি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে এই উত্তাল পরিস্থিতিকে কিছুটা শান্ত করার জন্য, কিছুটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং তাদের এই অবস্থান যাতে করে শুধুমাত্র শান্তিপূর্ণ অবস্থানই হয়ে থাকে, শুধুমাত্র প্রার্থীর প্রতি ভালোবাসাটুকুই তারা প্রদর্শন করে, এই অবস্থান, এই মিছিল, এই স্লোগান যাতে করে সংঘাতপূর্ণ পরিস্থিতির দিকে না যায়, বারবার পুলিশের পক্ষ থেকে সেটি এখান থেকে তারা চেষ্টা করছেন যে আসলে সেটিকে তারা এই বার্তাটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।
এবং এখান থেকে যে ব্যারিকেডটি দেখতে পাচ্ছি এই ব্যারিকেড অতিক্রম করে পুলিশের সামনে আরও একটি ব্যারিকেড রয়েছে, তারপরেই মূলত পুলিশের সাজোয়া যান কিংবা জলকামান থেকে শুরু করে এই সংক্রান্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে সকল উদ্যোগগুলো নেওয়া হয়ে থাকে সেগুলোকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেই পদক্ষেপ বা উদ্যোগগুলো নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেও মূলত রমনা জোনের যিনি কমিশনার যে মাসুদ আলম তিনিও এখানে এসেছিলেন। তিনিও আসলে এই তার অধস্তন কর্মকর্তাদেরকেও একই বার্তাই দিচ্ছিলেন যে আসলে যাতে করে কোনোভাবেই এই উৎসুক জনতা কিংবা সমর্থকদের অবস্থানটি শান্তিপূর্ণভাবেই থাকে, ভিন্ন কোনো দিকে এটি মোড় না নেয়। যে এই মুহূর্তে যিনি পুলিশ কর্মকর্তা আছেন তিনিও আসলে উৎসুক জনতাকে নিবৃত্ত করছেন, বলছেন আসলে শান্তিপূর্ণ অবস্থানে তাদের কোনো আপত্তি নেই, তবে এটি অবশ্যই শান্তিপূর্ণই হতে হবে। ভিন্ন কোনো চিত্র হলে পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সেরকমই আসলে সেটিকে থামানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য সেই ভিন্ন চেষ্টাও তারা আসলে এখানে প্রয়োগ করবেন। কেননা এই নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশটা নির্ভর করছে পুলিশের দায়িত্বশীলতারও আসলে কতটুকু সক্ষমতা রয়েছে সেটিরও একটি অ্যাসিড টেস্ট হয়ে যাচ্ছে এর মধ্যে দিয়েই। তবে আসলে এখানে যেই পরিমাণে মানুষের সমাগম ঘটেছে সেটি আসলে খুবই লক্ষণীয় যে আসলে এখানে এই শাহবাগ থানা থেকে শুরু করে যত দূর চোখ যায় তত দূরই আসলে এই উৎসুক জনতার ভিড়। এবং আমরা যেটি বলছিলাম যে আসলে সন্ধ্যার পরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে নির্বাচন যেহেতু শিক্ষার্থীদের, কাজেই এটি নিয়ে আগ্রহ, এটি নিয়ে আসলে আনন্দ বেদনা সেটি যাতে করে শুধুমাত্র শিক্ষার্থীদের মধ্যেই সীমিত থাকে, এটি যাতে করে কোনোভাবেই জাতীয় ইস্যু করতে গিয়ে যাতে করে কোনোভাবেই যাতে সংঘাতের পরিবেশ সৃষ্টি না হয় সেই অনুরোধ করা হচ্ছিল। এবং এই নেতাকর্মীদের আসলে এই মুহূর্তে কিছুটা হলেও তারা স্তিমিত হয়েছে, তারা শান্ত হয়েছেন, তারা এই মুহূর্তে স্লোগান বন্ধ রেখেছেন, কিন্তু সড়কের পুরোটা অংশ জুড়েই তারা এখানে অবস্থান করছেন। যেহেতু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে বিশেষ পাসের দরকার ছিল এবং সেই পাসধারী কার্ড যাদের নেই তারা এখানে প্রবেশ করতে পারছিলেন না, কাজেই এই উৎসুক জনতা এই শাহবাগ এবং নীলখাত থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। ডাকসুর ভোট গণনার সবশেষ খবর জানাতে কার্জন হলের বাইরে থেকে যুক্ত আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? এখানকার সর্বশেষ পরিস্থিতি হচ্ছে এখন পর্যন্ত এই কার্জন হলে ফলাফল ঘোষণা শুরু হয়নি এবং এই হলটি বিজ্ঞানের 3টি যে হল রয়েছে এই কেন্দ্রটি, সে 3টি হলের এই কেন্দ্র এবং এখানে সবচেয়ে বেশি ভোট পড়েছে, 84.7% ভোট পড়েছে এবং এখানকার শিক্ষার্থীদের উচ্ছ্বাস যেন একটু বেশিই দেখছি। আপনাকেও একটু দেখাতে চাই, একেবারে যে স্ক্রিন রয়েছে এলইডি স্ক্রিনের সামনেই তারা এসে জড়ো হয়েছে ফলাফল প্রত্যাশীরা, এরা সকলেই ভোটার এখানে এসে দেখতে পাচ্ছেন জড়ো হচ্ছে এবং তারা এলইডি স্ক্রিনের দিকে অনেকেই তাকিয়ে আছেন। একেবারে যে কার্জন হলটি রয়েছে, কার্জন হলের মুখে এলইডি স্ক্রিন এবং কার্জন হলের উঠান জুড়ে আমরা দেখছি শিক্ষার্থীরা, শত শত শিক্ষার্থী এখানে এসে মধ্যরাতে ফলাফল প্রত্যাশী তারা বসে আছে। যেটি বলছিলাম, যতগুলো 8টি কেন্দ্র, এই 8টি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে এই বিজ্ঞানের 3টি হল নিয়ে যেই কেন্দ্রটি, কার্জন হলের যে কেন্দ্র 84.7% ভোট পড়েছে এখানে এবং এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ওমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা এখানে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে মোট ভোটার ছিল 5077 জন, যার মধ্যে ফজলুল হক মুসলিম হলের 1443 জন, শহীদুল্লাহ হলের 1909 জন এবং ওমর একুশে হলের 1883 ভোটার এখানে ছিল এবং তারা এখানে ভোট দিয়েছেন। এবং ভোট গণনার কথা বলছিলাম, 8টি যে কেন্দ্র রয়েছে সে 8টি কেন্দ্রে কিন্তু 14টি মেশিনে এসব ব্যালট গণা হচ্ছে এবং এগুলোর কোনোটির যে স্ক্যানিং স্পিড সেটি কিন্তু ঘন্টায় 5000 থেকে 8000 পাতা, অর্থাৎ 5000 থেকে 8000 পাতার স্ক্যানিং করে সেখানে কীরকম ভোট পড়েছে সেটি কিন্তু জানানো সম্ভব। আমরা দেখেছি 4টায় ভোট দেয়া শেষ হয়েছে এবং শিক্ষার্থীদের কিছুক্ষণ পরপরই যেই এখানকার উত্তেজনা সেটি কিন্তু দেখতে পাচ্ছেন, তারা তার নিজেদের পছন্দের যে প্রার্থী তার বিজয় দেখার জন্য এখানে উল্লাসে মাতছেন এবং কিছুক্ষণ পরপরই এলইডি স্ক্রিনের দিকে তাকিয়ে তাদের সেই
উল্লাস প্রকাশ করছেন, উচ্ছ্বাস প্রকাশ করছেন। এমন একটি রাত বোধহয় বহুদিন দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। 2019 সালে এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়নি। এবার যে স্বতঃস্ফূর্ততা সেটি পর্যবেক্ষক টিম, আমরা যেটি দেখেছি শিক্ষকদের যে একটি শিক্ষক নেটওয়ার্ক যেটি রয়েছে, তারাও কিন্তু এই সেমিনার লুৎফা যিনি সহযোগী অধ্যাপক তিনি কিন্তু কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, কিছু জায়গায় ঘাটতি ছিল, নির্বাচন আয়োজনে জনবল সংকট ছিল, কিন্তু তারাও ভাবেনি যে এত পরিমাণ শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করবে, ভোট দেবেন। যেটি বলছিলাম, এই যে শুধু কার্জন হলে 84.7% ভোট কাস্ট হয়েছে, এছাড়া সব মিলিয়ে শামসুন্নাহার হলে সবচেয়ে কম, কিন্তু সব মিলিয়ে যদি আপনি গড় করেন সেক্ষেত্রেও সে 80-র কাছাকাছি, অর্থাৎ প্লাস মার্ক পাওয়ার মতোই এখানকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-এর যে ভোট কাস্ট সেটি হয়েছে। এবং এই ভোট গণনার যে কাজ সেটি 5টা থেকে শুরু হয়েছে, যেহেতু 4টায় শেষ হওয়ার পরে বুথগুলো থেকে সেগুলো সংগ্রহ করে, ব্যালট সংগ্রহ করে একত্রিত করে একটি রুমে আসলে গণনা করা হচ্ছে। যেখানে গণনা করা হচ্ছে সেখানে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করছে এবং সিসিটিভির 4টি ক্যামেরাই সেখানে সক্রিয় রয়েছে। এবং আমরা হলগুলোতে দেখেছি এই যে কেন্দ্রটি রয়েছে কার্জন হলের, সেই কেন্দ্রের সামনে কিন্তু এলইডি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে কিভাবে ভোট গণনা চলছে। এবং এই কার্জন হলে কিছুটা স্বাভাবিকভাবে একটু বিলম্ব হওয়ার কথা অন্য হলের থেকেও, যেহেতু এখানে ভোটকাস্ট বেশি হয়েছে। সেক্ষেত্রে যদিও যে মেশিনগুলো ব্যবহার করছে তাতে করে এতক্ষণে ভোট গণনা শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত ফলাফল ঘোষণা, যেহেতু হল সংসদের যারা নির্বাচিত তাদের নামও কিন্তু এখনো পর্যন্ত আসেনি। এবং এখানে কিন্তু তারপরে কেন্দ্রীয় সংসদে কে হচ্ছেন ভিপি আগামী দিনের, কে হচ্ছেন জিএস, কে এলজিএস, সেটি নিশ্চয়ই আজকে রাতেই জানা যাবে। তবে কত রাত সেটি আসলে এখন পর্যন্ত নিশ্চিত নয় এবং এখন পর্যন্ত নিশ্চিত করে মাহফুজ বলা যাচ্ছে না। তবে এখানে যে একটি মানে সকালবেলা যখন 8টার পর থেকে দুপুর নাগাদ পর্যন্ত ভোটারদের যে একটি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার যে একটি আকাঙ্ক্ষা কিংবা ভোট দিতে এসেছেন নারী শিক্ষার্থীরা এবং যারা ছেলে ছাত্ররা রয়েছেন তারাও, তো সেক্ষেত্রে এই যে ফলাফল ঘোষণার আগ মুহূর্তে সেই উচ্ছ্বাসটি কিন্তু আমরা দেখছি, সেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু আমরা দেখছি। এবং নিশ্চয়ই যখন ফলাফল ঘোষণা করা হবে আমরা প্রত্যেকটি যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের দিকে চোখ রাখছি। ফলাফল ঘোষণা হওয়া শুরু করলে আমরা নিশ্চয়ই জানাতে পারবো সেটি। এবং এই যে কার্জন হলের উঠান জুড়ে দেখতে পাচ্ছেন, আমাদের ক্যামেরার চোখেও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মৃদু আলো, আমাদের ক্যামেরার যতটুকু আলো দিয়ে দেখানো যাচ্ছে এর বাইরেও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীরা এখানে একেবারে তাদের পছন্দের প্রার্থীর জয় শোনার জন্যই কিন্তু আমরা দেখছি সেখানে অধীর আগ্রহ অপেক্ষা করছেন। নিশ্চয়ই শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল শিক্ষার্থীরা এখানে যারা রয়েছেন বিজ্ঞানের যে শিক্ষার্থী তারা এখানে এসে দাঁড়িয়েছেন এবং কিছুক্ষণ পরে নিশ্চয়ই ফল ঘোষণা করা হবে। তবে আমরা ফল গণনার যে চিত্রটি সেটি এলইডি থেকে, এবং আমরা যতটুকু খবর দিয়েছি এখন পর্যন্ত গণনা শেষ হয়নি। যে গণনা শেষ হলেই সবাইকে একসাথে আসলে এলইডির মাধ্যমে জানানো হবে। তো মাহফুজ, এই ছিল আমার কাছে কার্জন হল প্রাঙ্গণ থেকে সব শেষ। কার্জন হলের বাইরে থেকে যুক্ত ছিলেন সিফাত শাহরিয়ার। ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলে অনাস্থা জানিয়ে ঢাবি ক্লাব থেকে বের হয়ে গেছে ছাত্রদলের পোলিং এজেন্ট। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে যুক্ত আছেন নাজমুস সাকিব। সাকিব, ভোট গণনায় অনিয়মের অভিযোগে বের হয়ে গেছেন ছাত্রদলের পোলিং এজেন্ট, কি ধরনের অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি, আর রিটার্নিং অফিসার কি বলছেন জানাবেন। মাহফুজ, আমরা ঠিক কিছুক্ষণ আগে যিনি ছাত্রদল মনোনীত পোলিং এজেন্ট জান্নাত তার নাম, তার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটা জানাচ্ছেন যে ফজিলতুন্নেসা মুজিব হলের যেই ভোট সেটা কিন্তু যতটুকু গণনা করা হয়েছে তার মধ্যে প্রায় 1700 গণনা করা হয়েছে, তবে প্রায় 3 বার গণনার পরও সেটা কিন্তু বেশি কম হচ্ছিল। এবং তিনি বড় ধরনের অভিযোগ তুলেছেন যে ব্যালট বক্সে প্রায় 17টির মতো যে ব্যালট সেটা কিন্তু পাওয়া গেছে এবং সেগুলো কিন্তু পূরণকৃত বলে তিনি কিন্তু জানাচ্ছিলেন। আমরা জানতে চেয়েছিলাম
যে সেগুলোর পরে আসলে তাদের অবস্থানটা কি ছিল। তারা যেটা বলছিলেন যে যে ফজিলতুন্নেসা মুজিব যে হলটি আছে সেই হলটির ভোট গণনা একাধিকবার হওয়ার পরও কিন্তু সেটা আসলে মিলছিল না, এবং এই ধরনের অনিয়মের পর তারা কিন্তু আসলে বারবারই বলছিলেন যে এই অনিয়ম রোধে আসলে কি করা যায়। এর বাইরেও আসলে একটা বড় ধরনের অভিযোগ করছিলেন যে যেহেতু কুয়েতমন্ত্রী হলের ভোটও কিন্তু এখানে কাস্ট করা হয়েছে, এবং বারবারই আসলে বলা হচ্ছিল যে দুইটি হলের ভোট একসঙ্গে গণনার যে বিষয়টি সেটি কিন্তু করতে চাচ্ছিলেন বলে কিন্তু তারা জানাচ্ছিলেন। ফলে তাদের পক্ষ থেকে কিন্তু আপত্তি জানানো হচ্ছিল যে এই দুইটি হলের ভোট যাতে একসাথে কাস্ট করা না হয়। আমরা যখন যিনি জান্নাত অর্থাৎ ছাত্রদল মনোনীত যিনি পোলিং এজেন্ট তার সঙ্গে কথা যখন বলছিলাম সেটা কিন্তু প্রায় আধ ঘন্টা আগে, এবং তিনি সহ তাদের যারা পোলিং এজেন্ট আছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাবে তারা কিন্তু বের হচ্ছিলেন, এবং তারা জানাচ্ছেন ঠিক কিছুক্ষণ পরে কিন্তু এই কেন্দ্রে এসেছিল, তার ঠিক কিছুক্ষণ পরে কিন্তু এই কেন্দ্রের যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তিনি কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি যেটা জানাচ্ছিলেন যে একটি হল ভোট কাস্ট কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আরেকটি হলের যে ব্যালট বক্স সেটা কিন্তু এখনো খোলা হয়নি। তারা যাতে ফিরে আসেন সেই অপেক্ষা কিন্তু তারা করবেন বলে জানাচ্ছিলেন। যদিও জানানো হয়েছিল যে তারা আসলে কিছুক্ষণ অপেক্ষা করবেন, যদি এর মধ্যে তারা না আসেন তাহলে এখানে আসলে যারা আছে তাদের সামনেই সব বিষয়গুলো উন্মুক্ত করে তারা কিন্তু আসলে গণনা করবেন বলে জানাচ্ছিলেন। এবং সব মিলিয়ে বলাই যায় যে যিনি আসলে এখান থেকে বের হয়ে গেলেন তিনি কিন্তু আমরা এখনো পর্যন্ত অর্থাৎ পোলিং এজেন্ট যিনি জান্নাত তিনি সহ অন্যান্য যারা ছিল তাদেরকে কিন্তু আমরা ফিরে আসতে দেখিনি, এবং এখনো পর্যন্ত কিন্তু ভোট গণনা চলছে। এবং একটি হলের ভোট যতটুকু আমরা জানতে পেরেছি যে ফজিলতুন্নেসা মুজিব হলে প্রায় 2600-র বেশি কিন্তু ভোট রয়েছে, এবং সেখানে কিন্তু প্রায় 1700-র আশপাশে ভোট কিন্তু কাস্ট হয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে আমাদেরকে জানানো হয়নি। এবং কুয়েতমন্ত্রী হলের প্রায় আরও 2000-এর মতো ভোট আছে, সেই ভোট এখনো গণনা শুরু হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট নয়। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে সবশেষ। মাহফুজ। ঢাবি ক্লাব কেন্দ্র থেকে যুক্ত ছিলেন নাজমুস সাকিব। এদিকে ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার সময় 2 জন ভুয়া ভোটারকে আটক করে পুলিশ। আটকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম। ডাকসু নির্বাচন পরিচালনা যে কমিশন আছে সেই কমিশনকে আমরা সহযোগিতা করতেছি, তারা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই আমরা তাদেরকে সহায়তা করতেছি। আর এখন পর্যন্ত সব পরিবেশ পরিস্থিতি সবকিছু ভালো আছে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ যদি আমরা এটা বজায় রাখতে পারি একেবারে ভোট গ্রহণ শেষ এবং ভোট গণনা পর্যন্ত, তাহলে এটা আমাদের সবার জন্যই এটা বড় ধরনের সাকসেস। সন্দেহভাজন 2 জনকে যারা ভুয়া আইডি কার্ড শো করে ঢোকার চেষ্টা করতেছিল তাদেরকে ধরা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব হবে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারিতে একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় নির্বাচনে আজকে মেইনলি আমরা আলোচনা করছি যে আমাদের ট্রেনিংটা নিয়ে, আমাদের প্রস্তুতিটা কি ধরনের প্রস্তুতিটা আমাদের নিতে হবে ওইটা নিয়ে, এবং সবাই যেন ওই যে একটা ট্রেনিং মডিউল আমরা করছি ওই ট্রেনিং মডিউলটা যেন তারা মেনে চলে। এখনও যেই পরিস্থিতি আছে আমার মনে হয় নির্বাচন করতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আল্লাহ দিলে ওই আমাদের চিফ অ্যাডভাইজার যে বলছে এটা শান্তিপূর্ণভাবে এবং সুষ্ঠু এবং সবচেয়ে হলো একটা উৎসবমুখরভাবে একটা এই নির্বাচনটা হবে। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে নতুন করে নিতে এখন থেকে আর থানায় জিডি করা লাগবে না। ফলে জিডি ছাড়াই দ্বিতীয় পরিচয়পত্র নিতে পারবেন যে কেউ। মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনের সংবাদ ব্রিফিংয়ে একথা জানান ইসি সচিব আখতার আহমেদ। বলেন, এখন থেকে 16 বছর হলেই এনআইডির নিবন্ধন আবেদন করা যাবে। এ সময় এনসিপি সহ 22টি রাজনৈতিক দলের নিবন্ধন কাজ মাঠ পর্যায়ের তথ্য এসেছে উল্লেখ করে সচিব জানান, পরবর্তী প্রক্রিয়া শেষে শিগগিরই সিদ্ধান্ত জানাবে কমিশন। বলেন, রাজনৈতিক দলের প্রতীক আইন মন্ত্রণালয়ে
ভেটিংয়ের জন্য দ্রুতই পাঠানো হবে। দল নিবন্ধনের সাথে প্রতীক জড়িত হওয়ায় প্রতীকসহ নিবন্ধন দেওয়ার কথা ভাবছে ইসি। প্রবাসে অবস্থানরত বাংলাদেশি এবং দেশের অভ্যন্তরে ভোটের সময় পেশাদার কাজে যুক্ত থাকাদের জন্য পোস্টাল ভোট পদ্ধতি রাখা হচ্ছে বলেও জানান কমিশন সচিব। যাদের বয়স 16 বছর হয়েছে তারা নিবন্ধন করতে পারবেন। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো। কার্ড হারিয়ে গেলে জিডি জেনারেল ডায়েরি করার একটা প্রভিশন ছিল, ওটাকে আমরা বলেছি এটা লাগবে না। এটা একটা কেন মানুষের অসুবিধার অনেকেই হন, সময়ের স্বল্পতা আছে, সুযোগ স্বল্পতা আছে, তার থেকে বরং এটা জিডি ছাড়াই দ্বিতীয়টা কার্ড পাওয়ার সুবিধা আছে। প্রতীক সংক্রান্ত একটা বিধিমালার সংশোধনের প্রস্তাব এখনও আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ে অপেক্ষমান আছে এবং আমরা আশা করছি যে এটা তাড়াতাড়ি আসবে। সহিংস আন্দোলন বন্ধ না হওয়ায় নেপালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। পূর্ব ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় রাত 10টার মধ্যে সহিংস আন্দোলন বন্ধ না হলে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সংস্থার নিয়ন্ত্রণ নেয়ার কথা ঘোষণা দিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান। যদিও কাঠামোগত সরকার গঠনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জেনজি শিক্ষার্থীরা। এর আগে সহিংস বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করেন নেপালের রাষ্ট্রপতিও। এর মধ্যে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এদিকে আন্দোলনের জেরে নিরাপত্তা ইস্যুতে বন্ধ রয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বাতিল করা হয়েছে সব ফ্লাইট। এছাড়াও বিদেশি নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের দূতাবাস। নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত। কাতারের দোহায় ইসরায়েলি হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। তবে হামাসের নেতারা অক্ষত আছে বলে একটি বিবৃতিতে জানিয়েছে সংগঠনটি। নিহতদের মধ্যে হামাসের গাজা অঞ্চলের প্রধান খালিল আল হাইয়ার সন্তান ও তার এক সহচর ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে স্থানীয় সময় বিকেলে কাতারের দোহায় গোয়েন্দা সংস্থা শিন বেতের সহায়তায় গুরুত্বপূর্ণ এই অভিযান চালায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক্স বার্তায় আইডিএফ আরও জানায়, হামাসের ওই প্রতিনিধি দলটির সদস্যরা গোপনে সন্ত্রাসী কার্যক্রমের নেতৃত্ব দিয়ে আসছিল। হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী এক্স বার্তায় জানান, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব পরিকল্পনায় এই হামলা চালানো হয়েছে। এই হামলার সম্পূর্ণ দায় ইসরায়েলের। এদিকে ইসরায়েলি এই হামলার তীব্র সমালোচনা করেছে কাতার। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, মধ্যস্থতাকারীর ওপর এভাবে হামলা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন ও এটি কাতারের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।